আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বেসিক্যালি গত কয়েক মাস মনে হচ্ছে 2 মাস ধরে ফিজিক্স ভিডিওর প্রতি একটু ঝোঁক বেশি ছিল বা ফিজিক্স ভিডিও বেশি দেওয়া হয়েছিল। সেখানে আইআইটি সিরিজের আইআইটি সিরিজের প্রায় 5টা ভিডিও দেওয়া হয়েছে। তারপর চলচ্চিত্রের অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। চলচ্চিত্রের পুরো চ্যাপ্টারটাই মোটামুটি কভার করছি মনে হয়, মিটার ব্রিজ আর আর কি একটা টপিক বাদ দিয়ে। তো মোটামুটি যেগুলো কভার করার মতো সবগুলোই কভার করে দিয়েছিলাম। তারপর ফিজিক্সে আরো কি কি মাঝখানে টপিক কতগুলো আলোচনা করেছিলাম, বুয়েটের কোশ্চেন ব্যাংক দিয়েছিলাম, এই টাইপের। তো কেমিস্ট্রিটা আমার কাছে মনে হয় তুলনামূলক একটু কি কম সলভ করা হয়েছে। তো কেমিস্ট্রি কিন্তু জৈব যৌগ প্রায় 15 থেকে 18টা ভিডিও দেওয়ার পর মনে হয় আমরা থেমে গেছিলাম। এরপর আর জৈব যৌগ সিরিজটা চালু রাখা হয় নাই। তো আমার পরবর্তী মিশন হলো জৈব যৌগ সিরিজটাকে শেষ করা। পুরো জৈব যৌগের যত টপিক আছে সবগুলোকে, হয়তো তোমাদের সাথে ধারাবাহিকতা মিলবে না, বাট আমি আমার একটা স্টাইলে যেভাবে শুরু করেছিলাম, যদিও স্টাইলটাতে আমার কাছে মনে হয়েছিল ওই ভিডিওগুলো আমার যে বেচ ছিল প্রাইভেট বেচ, সেখানে কিছুগুলো রেকর্ডের ভিডিও দিয়েছিলাম। সেখান থেকে কি কিছু অংশ কাট করে তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছিল আর কি, ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, সেখানে যেভাবে পড়িয়েছি বা যতটুকু পড়িয়েছি 14 নম্বর বা 15 নম্বর যে ভিডিওটা আছে, সেখানে পর থেকে আমরা কি বাকি ভিডিওগুলো শুরু করবো এবং আজকে থেকে এটাকে ধারাবাহিকভাবে সব টপিককে কভার করবো ইনশাআল্লাহ। হয়তো ফুল সিকোয়েন্স তুমি পাবা না, বাট আমি চেষ্টা করব ওভারঅল যেভাবে অর্গানাইজ করা যায় বা একটা সিকোয়েন্স রেডি করা যায়। তো তুমি এই সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারো, কোনো সমস্যা নেই। এই সিকোয়েন্স অনুযায়ী পড়লেও তোমার সিলেবাস খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কভার হবে। তো চলে আসো, আজকে হলো যে কি বেনজিনে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। তো কারণ বিক্রিয়াগুলো কি কি, নাইট্রেশন, ফিডেল কাপ বিক্রিয়া আবার 2 ধরনের, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, দেন হ্যালোজিনেশন, সালফোনেশন। এই বিক্রিয়াগুলো কি এবং সেগুলা কিভাবে ঘটে আজকে আমরা শিখবো। বিক্রিয়াগুলো কিভাবে বেনজিন বলয় যে বিক্রিয়াগুলো ঘটে, সেই বিক্রিয়াগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম, জৈব যৌগ একটা ভিডিওতে দেখাইছিলাম। তো আজকে ওইটার পর থেকে শুরু করতেছি, তাহলে সেখানে কৌশলগুলো নিয়ে আমরা কি আলোচনা করবো ইনশাআল্লাহ। সবার আগে আমরা নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করবো, দেন ফিডেল কাপ বিক্রিয়া যেমন অ্যালকাইলেশন, তারপর অ্যাসাইলেশন, তারপর হ্যালোজিনেশন, তারপর কি সালফোনেশন বিক্রিয়া আলোচনা করবো। তো চলো আমরা কি প্রত্যেকটার ক্রিয়া কৌশল শিখি, এক ভিডিওতেই সবগুলা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ভিডিওটা লম্বা হবে, তোমাদের যদি কি একদম নতুন হও তোমরা, তাহলে পুরো ভিডিওটা দেখবা। আর যারা কি যেই বিক্রিয়াটাতে সমস্যা ক্রিয়া কৌশল সেটা কি কভার করে নিবা ইনশাআল্লাহ। এখানে আমি যদি সবার আগে যেটা হলো আমাদের কি ধরেছি, নাইট্রেশন বিক্রিয়া যদি ধরো নাইট্রেশন বিক্রিয়া কি বেনজিন বলে নাইট্রেশন। ধরো আমি বেনজিনটাকে নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে বেনজিন। হ্যাঁ, বেনজিনের মধ্যে যদি আমি নাইট্রেশন বিকারক হিসেবে কি দিব, HNO3 দিব। আর প্রভাবক কি থাকে মনে আছে তো না, গাঢ় H2SO4। এটা দেওয়ার পর ও কিন্তু বেনজিন বলে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে, এটা NO2 উৎপন্ন করবে, ঠিক আছে না। NO2 বাকিগুলো কি হয়ে যাবে বলো তো, পানি হয়ে বের হয়ে চলে যাবে। এই ছিল কি বেনজিন বলে আমাদের যে নাইট্রেশন বিক্রিয়া সেটা। এখন তোমাদেরকে মনে রাখতে হবে এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, এটাই আমরা এখানে কি আলোচনা করব। এটা হচ্ছে কৌশল। আমার কথা বলতেও একটু কষ্ট হচ্ছে, আমার জিহ্বায় একটা কি ওই দিনে কি হঠাৎ করে জিহ্বায় কামড় পড়ছে, কামড় পড়ার পর যে জায়গাটা কেটে গেছে ওই জায়গাটা একটা ঘা হয়ে গেছে, এখন ব্যথা। দেখো, তার উপর মাত্র একটু আগে সেহরি খেলাম, এখন ফজরের পর টাইম, মনে হচ্ছে পেট একদম কি ভরে আছে, কিরকম যেন একটু কি ক্লান্ত লাগছে। সবাই চলে আসো, এখানে হলো আমরা এখন এটা কৌশল দেখবো। এটা 3 ধাপে ঘটে মোটামুটি। আমাদের যে নাইট্রেশন বলছি, যে ইলেকট্রোফিলিক এই যে বিক্রিয়াগুলো আছে, ইলেকট্রন আকর্ষী বেনজিন বলে, এই ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়াগুলা মোটামুটি 3 ধাপে ঘটে। প্রথম ধাপে হলো এই যে প্রথম বিকারকটা এইটার সাথে প্রভাবকের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা ইলেকট্রোফাইল তৈরি করবে, যার হলো কি ইলেকট্রন ঘাটতি আছে এরকম একটা জিনিস তৈরি করবে। তো খেয়াল করো, ইলেকট্রনের প্রতি নিজের কাছে ইলেকট্রন ঘাটতি থাকা কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। আমার ধরো টাকা পয়সার ঘাটতি আছে, আমার টাকা পয়সা কম আছে, তাহলে আমার টাকা পয়সার প্রতি কি ফ্যাসিনেশন বেশি থাকবে, কারণ আমি চাইবো যত বেশি টাকা আমার কাছে কি আনা যায়। তাইলে দেখো এরা এই যে HNO3 প্রথম ধাপটার নাম তোমরা দিতে পারো হলো ইলেকট্রোফাইল সৃষ্টি। কি নাম দিতে পারো, ইলেকট্রোফাইল সৃষ্টি। এটার নাম হবে ইলেকট্রোফাইল সৃষ্টি। এই ইলেকট্রোফাইল সৃষ্টি প্রথম ধাপের নাম।
HNO3 প্লাস হচ্ছে হলো এখান থেকে 2 অণু H2SO4, কয় অণু? 2 অণু H2SO4। এটা মোটামুটি একটু উপমুখী বিক্রিয়া। দেন এটা ভেঙে কি হবে, এখানে দেখো এই যে নাইট্রোনিয়াম আয়ন, যেটা এটাকে নাইট্রোনিয়াম আয়ন বলবো, কি বলবো, নাইট্রোনিয়াম আয়ন গঠিত হয়। এরপর হচ্ছে হলো হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, কে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, আর 2 HSO4 মাইনাস, এই যে বাইসালফেট আয়ন যেটা আছে এটা হয় কত, আমাদের হচ্ছে কি 2 অণু। এখন একটা কথা বোঝো, এটা হচ্ছে প্রথম ধাপ। এখানের মধ্যে এই দুইটার মধ্যে হাইড্রোনিয়াম, এই যে হাইড্রোনিয়াম এবং নাইট্রোনিয়াম আয়নের মধ্যে এটা হচ্ছে শক্তিশালী ইলেকট্রোফাইল, ঠিক আছে। এ এসে কি করবে, এবার বেনজিনের সাথে যুক্ত হবে। বেনজিনের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় ধাপ, যেটা দ্বিতীয় ধাপে বেনজিনের সাথে যুক্ত হয়ে ও একটা সিগমা কমপ্লেক্স বা একটা জটিল যৌগ তৈরি করবে। তাই দ্বিতীয় ধাপের নাম দিব হচ্ছে না, আমরা দ্বিতীয় ধাপ যেটা সেটার নাম দিব সিগমা কমপ্লেক্স গঠন। কি সিগমা কমপ্লেক্স গঠন, কমপ্লেক্স গঠন। এই সিগমা কমপ্লেক্স কিভাবে গঠিত হবে, প্রথমে আমরা বেনজিনটাকে নিয়ে আসবো। দেখো বেনজিন নিয়ে আসলাম, এই বেনজিনের সাথে কে আমাদের যে শক্তিশালী ইলেকট্রোফাইলটা আছে নাইট্রোনিয়াম আয়ন, এটা আমাদের এখানে যোগ হবে। যোগ হলে কি হবে, দেখো এর বেনজিনের যে ঘনত্ব, ভিতরের যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে ও কিরকম হয় জানো, এরকম এরকম হয়ে যাবে। এই যে ভিতরে এটা একটা এরকম একটা কি স্ট্রাকচার চলে আসবে, অর্থাৎ ওর ভিতরের ঘনত্ব কমে গেছে, ওর কাঠামোর যে ঘনত্ব সেটা কমে গেছে। এখানে দেখো এখান থেকে ওই দেখো এখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে, এখানে NO2, এই দুইটা মিলে এসে এখানে এভাবে গঠিত হবে। কিরকম দেখো, এইভাবে ধরো এটা হচ্ছে হলো কি NO2 আর এখানে হচ্ছে কি হাইড্রোজেন। এটার নাম আমরা দিব সিগমা। এই সিগমা এটা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স এভাবে নাম দিতে পারো। তো আমাদের এটা কি হয়ে গেল, দ্বিতীয় ধাপও হয়ে গেল। এবার তৃতীয় ধাপ কি, তৃতীয় ধাপের নাম হচ্ছে হলো এই যে এখানকার প্রোটনটা অপসারণ হয়ে যাবে, আবার বেনজিন বলের ঘনত্ব তার সঠিক জায়গায় চলে আসবে, অর্থাৎ আগে যতটুকু ঘনত্ব ছিল এই সিগমা কমপ্লেক্স এটা দূরীভূত হয়ে যাবে। তো খেয়াল করে এখানে প্রোটনটা অপসারণ হবে বা হাইড্রোজেনটা অপসারণ হবে। তাহলে পরের ধাপ 3 নম্বর ধাপ যেটা, সেটাকে আমরা কি বলবো বলো তো, প্রোটন অপসারণ। কি বলবো, প্রোটন অপসারণ। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ এখানে হচ্ছে কি বলবো এটাকে, প্রোটন অপসারণ। তো প্রোটন অপসারণ করতে করবে সিগমা কমপ্লেক্স থেকে করবে। সিগমা কমপ্লেক্স এই যে আমি একটু ছোট করে লিখছি, আশা করি তোমরা কি বুঝতে পারবা। তো এই দিক দিয়ে হচ্ছে ধরো NO2 লিখলাম, আর এই দিক দিয়ে হচ্ছে কি হাইড্রোজেন লিখলাম। তো এটা কিভাবে ঘটবে অপসারণটা, যদি তুমি কি এই যে এখান থেকে HSO4 মাইনাস আছে না, এই যে HSO4 মাইনাসের সাথে ইয়া ঘটাও, তাহলে এখান থেকে কি দেখো, এখান থেকে এটা পুরোটা হয়ে যাবে। একটু তোমরা ছোট হলেও আশা করি বুঝবা, অতটা কি ইয়া হবে না। এই যে এটা হচ্ছে বেনজিন, দেখো সরি বেনজিন বলছি, এখান থেকে কি এটা নাইট্রোবেনজিন হয়ে গেল, কারণ হচ্ছে এই প্রোটনটা সরে যাবে, তাহলে নাইট্রোজেন থাকবে আর বেনজিনের ফুল কাঠামো তার ফেরত আসছে। আর বাকিটুকু এই যে এই HSO4 মাইনাসের সাথে এই যে H2SO4 হিসেবে চলে গেল। 3 নম্বর ধাপটা একটু ছোট করে লিখেছি, আশা করেছি কি তোমরা বুঝে যাবে বা হচ্ছে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই জায়গায় আমি যেহেতু মোবাইলের ওই পাশে দেখতে পাচ্ছি না, আমি মোবাইলে ভিডিও করছি ক্যামেরাতে না, তো মোবাইলে ভিডিও করার কারণে ওই পাশে আমি গিয়ে দেখছি না, যার কারণে মনে হচ্ছে আমার কাছে কি আমি মোটামুটি বুঝতেছি, তার মানে তোমরা আসলে বুঝবে ইনশাআল্লাহ। এটা নাইট্রোবেনজিন H2SO4, দেখো ও কিন্তু প্রভাবক, H2SO4 একটা প্রভাবক। আমরা জানি প্রভাবক বিক্রিয়ার, দেখো বিক্রিয়ার প্রভাব সৃষ্টি করে, কিন্তু কথা হচ্ছে বিক্রিয়ার শেষে কিন্তু অপরিবর্তিত থাকে। এই যে ঠিক সেম দেখো এখানে কিন্তু ও কিন্তু প্রভাব বিস্তার করছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিস্তার করার পর লাস্টে ফাইনালি কিন্তু সে আবার কি ভরে আবার কি সংকেতে মুক্ত হয়ে গেছে একদম, অর্থাৎ ও অপরিবর্তিত আছে। এই যে 3টা ধাপ, মোটামুটি এই 3টা ধাপ সবগুলা বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। যেমন ইলেকট্রোফাইল সৃষ্টি, সিগমা কমপ্লেক্স গঠন, দেন হচ্ছে হলো প্রোটন অপসারণ। তো আশা করি এটা কি বুঝে গিয়েছো তোমরা, এই যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা। এখন চলো আমরা ফিডেলক্রাফট বিক্রিয়া যাব। ফিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে আবার কয় ধরনের বিক্রিয়া আছে, 2 ধরনের, একটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর একটা ফিডেলক্রাফট কি অ্যাসাইলেশন। সবার আগে আমরা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব, চলো। তো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি বলতো, মনে আছে তো, বেনজিন ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট ক্রাফট বানান ঠিক আছে কিনা জানি না, অ্যালকাইলেশন, ঠিক আছে। এই বাংলা ইংলিশ তো আমি ভুলে গেছি, কি হবে বাংলায় লিখি, হ্যাঁ, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন মানে বাঙালি, এই জন্য বাংলার প্রতি একটা টান, বুঝছো। আমি ইংলিশ এই জন্য কম পারি আর কি, আই এম গুড ইন ইংলিশ। গুড ইন ইংলিশ এটার মধ্যে কি ভুল আছে বলো তো, গুড ইন ইংলিশে
গুড ইন কখনো হয় না, গুড অ্যাট হয়। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, গুড ইন ভুল একটা ইংলিশ। যাই হোক, আবার আমি ইংলিশ টিচার হয়ে যাচ্ছি না, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি টিচার, এটাই ভালো। আবার আমি যদি কি সব পড়ানো শুরু করে দিই, মনে করো এটা তো বাকি স্যাররা কি করবে। চলো, এই জাস্ট জোকিং। আবার তোমরা এটা কি ভিডিওর এই অংশ কাট করে দিয়ে নেটে ছাড়ি দিয়ে বলে না দেখি এ সাইফুল সাহেব তো বলছে কি উনি কি সব যদি ইংলিশ পড়ে না তাহলে ইংলিশ স্যারদেরও ভাত খাই ফেলতো, এটা বললো না আবার। দেখো বেঞ্জিন বলয়, বেঞ্জিন বলয়ের মধ্যে বেঞ্জিন, ধরো বেঞ্জিন, হ্যাঁ, বেঞ্জিনের মধ্যে তুমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড কি দাও, একটা অ্যালকাইল হ্যালাইড, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, যেমন ধরো RCl দিলা, হ্যাঁ, RCl এর মধ্যে আর এখানে দিব অনাদ্র যে কোনো লুইস অ্যাসিড, অনাদ্র লুইস অ্যাসিড, সেটা AlCl3 হতে পারে অথবা হচ্ছে FeCl3 হতে পারে, যে কোনো অনাদ্র। দেখো অনাদ্র লুইস অ্যাসিড, কেন অনাদ্র, আদ্র হইলে কি হতো সেটা আমরা একটু পরে আলোচনা করবো। দুটোটার ক্রিয়া কৌশল, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসিলেশন আলোচনা করার পর কেন অনাদ্র ইউজ করা হয়, কেন আদ্র ইউজ করা হয় না সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে কি হয় জানো, এই Cl মিলে হচ্ছিল কি HCl হিসেবে চলে যায়, আর এই আর গিয়ে জায়গায় বসে, ঠিক আছে, এই যে আর এটার নাম হচ্ছে অ্যালকাইল বেঞ্জিন। কি বেঞ্জিন? অ্যালকাইল বেঞ্জিন। তো আমরা আর এই যে এটা CH3Cl ধরে আমরা এই কাজটা করি, মানে মিথাইল ক্লোরাইড নিয়ে কাজটা করি। ধরো এটা ধরে নিলাম মিথাইল ক্লোরাইড, তাহলে এটা হয়ে যাবে কি বলতো, এই যেটা, এবং এটার নাম কি বলতো, টলুইন। এটার নাম কি? টলুইন। সবাই তো আমরা জানি না মিথাইল বেঞ্জিন বা টলুইন এটার নাম। তাহলে এখন আসো প্রথম ধাপ, আবার বলতো কি প্রথম ধাপ? প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি। ইলেকট্রোফাইল সৃষ্টি, নাম ধাপের নাম না লিখলাম। এখানে ইলেকট্রোফাইল সৃষ্টির ক্ষেত্রে দেখো কি ঘটে, এখানে যে RCl, আর তো কি এখানে CH3 আর Cl প্লাস হচ্ছে কি এই যে AlCl3। সবচেয়ে বেশি ফিডেলক্রাফট বিক্রিয়া AlCl3 বেশি ব্যবহৃত হয়, আর হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া যেটা সেটার ক্ষেত্রে FeCl3 টা বেশি ব্যবহৃত হয়। তবে এখানে যদি AlCl3 না দিয়ে FeCl3 দেয় তাহলে কিন্তু হবে। কেউ আবার এটা মনে করবে না যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া FeCl3 ব্যবহার করা যায় না, যায়। দেখো এখানে কি হবে, যখন তুমি এটা করলা এখান থেকে একটা জিনিস হবে যে এখান থেকে এই ক্লোরিন এখানে চলে যাবে, তাহলে এটা AlCl4- হয়ে যায়, আর এখান থেকে এটা দেখো এই যে এটা হয়ে যায়। এটার নাম কি? এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। কি বলতো? কার্বোক্যাটায়ন, ধনাত্মক কার্বন কেন্দ্রযুক্ত ক্যাটায়ন। কিন্তু সচরাচর সৃষ্টি হয়েছে কি ইলেকট্রোফাইল, তাহলে এটা একটা ইলেকট্রোফাইল, এর নাম কি কার্বোক্যাটায়ন। এর নাম কি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন এটা। তো এই কার্বোক্যাটায়নটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতেছে। এখানে কার্বোক্যাটায়ন কি? ধনাত্মক কার্বন কেন্দ্রযুক্ত যৌগ আয়নকে কি কার্বোক্যাটায়ন বলে। দ্বিতীয় ধাপ কি হবে বলতো? সিগমা কমপ্লেক্স গঠন। দ্বিতীয় ধাপের নাম কি? সিগমা কমপ্লেক্স গঠন। কি? সিগমা কমপ্লেক্স গঠন। ইংলিশে বাংলায় সব মিক্স করে লিখতেছি, সিগমা কমপ্লেক্স গঠন। তো সিগমা কমপ্লেক্স কিভাবে গঠিত হবে? বেঞ্জিনটাকে নিয়ে আসবো আমরা, বেঞ্জিনটাকে নিয়ে আসবো, এই যে বেঞ্জিনটা, এর সাথে কাকে দিব বলতো? CH3+, যেটা আমার কার্বোক্যাটায়ন। তাকে দিলে কি সে কিরকম আকার ধারণ করবে? একটু বড় করে লিখছি, দেখো এই এখানে CH3 আর এখানে কি হাইড্রোজেন আছে। ও আচ্ছা, এখানে কাঠামো তো কি এটা এরকম হয়ে যাবে। সিগমা কমপ্লেক্সের কাঠামো এটা ভিতরটা এরকম থাকে, মূল স্ট্রাকচারের মতো থাকে না, সিম্পল না? তাহলে এটা হচ্ছে কি বলতো? সিগমা কমপ্লেক্স। এটা কি সিগমা কমপ্লেক্স। তাহলে সিগমা কমপ্লেক্স তো হয়ে গেল, সিগমা কমপ্লেক্স হয়ে গেল। এবার আসো তৃতীয় ধাপ। কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপটা কি হবে বলতো? এই প্রোটনটা অপসারণ, এই যেখানকার যে প্রোটনটা অপসারণ, ঠিক সেম কিভাবে এটা এসে এটার সাথে সিগমা কমপ্লেক্সের সাথে যুক্ত হয়ে এখান থেকে হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে যাবে। হাইড্রোজেনটাকে বের করে নিয়ে কি চলে যাবে, কিভাবে সেটা আমরা কি দেখতে পারি। তাহলে আমি এই ধাপটা কি মুছে ফেলতে পারি না? এই ধাপটা মুছে ফেলি, আমার বোর্ডটা একটু ছোট তো এই জন্য হচ্ছে এই ধাপটা মুছতে হচ্ছে, না হলে কিন্তু মুছতে হতো না, নাহলে নিচে লিখতাম, ঠিক আছে। তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কি বলতো? প্রোটন অপসারণ। প্রোটন অপসারণ। ফজরের পর জেগে থাকলে একটা সুবিধা আছে, কি বলতো? সেটা হচ্ছে পাখির কিচিমিচির আওয়াজ শোনা যায়, যে বাইরে অনেক পাখি ডাকতেছে কিচিমিচি, তোমরা হয়তো ভিডিওতে একটু শুনতে পাবা। প্রোটন অপসারণ তাহলে কোত্থেকে? সিগমা কমপ্লেক্স থেকে। সিগমা কমপ্লেক্সটা তো এখানে নাই, আমি মুছে ফেলছি, সেটাকে আমি আবার আঁকি। সেটা দেখো CH3 আর এদিক দিচ্ছে হাইড্রোজেন। এটা কিভাবে অপসারণ হবে? এই AlCl3 কে আবার এখানে AlCl4- কে এখানে দিলে কি হবে দেখো, এই হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন নিয়ে HCl হিসেবে চলে যাবে। তারপর তাহলে এটা বাকি থাকবে কি? AlCl3, এটাও চলে যাবে।
আর এখানে এই বেনজিন বলে শুধু পড়ে থাকবে CH3 আর পুরা এই যে তার সিগমা কমপ্লেক্সের জন্য যে কাঠামোটা ভিতরের ঘনত্ব কমে গেছিল সেটা আবার ব্যাক আসবে, ফেরত আসবে। ব্যাক আসা মানে কি বলতো, ফেরত আসা। তাহলে এটা হয়ে যাবে, মূল স্ট্রাকচার চলে আসবে, উপরে CH3। এই তো হয়ে গেল মিথাইল বেনজিন বা টলুইন। তো আমরা এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আমি অ্যাসাইলেশন বিক্রিয়াটা ব্যাখ্যা করি। অ্যাসাইলেশন বিক্রিয়াটা যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছি, তাহলে তোমাদের কি অ্যাসাইলেশন বিক্রিয়া হচ্ছে, এখানে অ্যাসাইল ক্লোরাইড নেওয়া হয়, অ্যাসাইল হ্যালাইড আর কি। তো অ্যাসাইল হ্যালাইডটা হচ্ছে মানে হচ্ছিল আর, এই যে অ্যাসাইল হ্যালাইড হচ্ছে RCOX এটা, হ্যাঁ। তো CX এর জায়গায় আমরা ক্লোরিন বিবেচনা করতে পারি, আর এর জায়গায় একটা CH3 নিলাম আর কি। তাহলে এটার নাম হলো কি ইথানয়েল ক্লোরাইড। কি নাম? ইথানয়েল। তাহলে এটা হচ্ছে CH3COCl, আমরা এটা নিলাম আপাতত ইথানয়েল ক্লোরাইড। কিন্তু এটা নরমাল নাম হচ্ছে এটা কি একটা অ্যাসাইল ক্লোরাইড, ঠিক আছে। তো এটা একটা জৈব অ্যাসিডের জাতক। যাই হোক, এখান থেকে আমরা যদি চিন্তা করি এটা কি হয় জানো, এটা তোমার হয়েছে হলো এই যে উৎপন্ন হয় COCH3, কিন্তু এমনি হচ্ছে হলো কি এটা অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। তুমি যদি বলো যে এটা অ্যাসাইল বেনজিন মানে এরকম আর কি, ধরো COR, আরটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো। তো এই যৌগটার নাম হচ্ছে হলো অ্যাসাইল বেনজিন। কি অ্যাসাইল বেনজিন। তো আমরা এখানে যেহেতু কি নিয়েছি, ইথানয়েল ক্লোরাইড নিয়েছি, মানে 2 কার্বন বিশিষ্ট একটা কি এই যে অ্যাসাইল ক্লোরাইড নিয়েছি, অ্যাসাইল হ্যালাইড নিয়েছি, তাহলে আমরা এই জায়গায় আসবে, এটা হচ্ছে এই দেখো COCH3, মানে হচ্ছে এখান থেকে এইটুকু এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় গিয়ে বসে, আর হাইড্রোজেন হ্যালোজেনকে নিয়ে HCl হিসেবে বেরোয় চলে যায়। তাহলে এটার নাম হবে, এটার নাম কি জানো তোমরা? এটার নাম হচ্ছে এসিটোফেনন। কি নাম এটার? এসিটোফেনন, এই এসিটোফেনন। তো আমরা এখন সেম ধাপ প্রথমে হচ্ছিল কি এই যে এটা এখান থেকে প্রভাবকের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা দেখো কিভাবে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো, ইলেকট্রোফাইল উৎপন্ন করবে। তাহলে দেখো আমি যদি এটা নেই CH3COCl, এটা কি উৎপন্ন করে জানো? অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করে। কি অ্যাসাইলিয়াম আয়ন হচ্ছে এতটুকু, আর Cl তো তোমার এটার সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে। তাহলে CH3CO, এই যে প্লাস, এটাই হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন। এই অ্যাসাইলিয়াম আয়নটা এবার দ্বিতীয় ধাপে কি করে, ওই যে বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। কি করে? সিগমা কমপ্লেক্স। তো দ্বিতীয় ধাপ আমরা লিখতেই পারি, দ্বিতীয় ধাপটা কি বলতো? দ্বিতীয় ধাপ হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। সিগমা কমপ্লেক্স কিভাবে? এই যে দেখো, এই যে বেনজিন নিলাম, এটা আরেকটু বড় করে আঁকা উচিত, তাহলে সুন্দর দেখায়। এই যে বেনজিনের মধ্যে এই যে CH3CO, এই যে অ্যাসাইলিয়াম আয়নটাকে দিলাম। তাহলে এখন কি হবে? সিগমা কমপ্লেক্স কিরকম দেখতে, সুন্দর করে যদি আমরা আঁকি, যদিও আমারটা মনে হয় সুন্দর হয় নাই। তো সিগমা কমপ্লেক্স হবে দেখো COCH3 আর এদিক দিয়ে হবে হাইড্রোজেন। এই তো এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স, নিচে নাম লিখে দিবা অবশ্যই। দেন সিগমা কমপ্লেক্স থেকে এবার হচ্ছে আবার কি প্রোটন অপসারণ। তাহলে এটা থেকে প্রোটনটা অপসারণ হয়ে যাবে। তাহলে আমি এখন কি তৃতীয় ধাপটা হচ্ছে এখানে লিখি, হ্যাঁ। তৃতীয় ধাপ প্রোটন অপসারণ কিভাবে হবে? এটার সাথে আমি কি এখানকার এই ঋণাত্মকটাকে বিক্রিয়া ঘটাবো। তাহলে জিনিসটা আমি এখানে আঁকি, দেখো তোমরা একটু যদিও বিশ্রী হচ্ছে, আর তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। COCH3 বা CH3CO যেটাই লিখি আমরা, এটা লিখলাম এখানে। তো অনেকে বলবো যে না আপনি এখানে কি COCH3 লিখেছেন, ওইটাই লিখলাম COCH3 আর পাশে হাইড্রোজেন, এর মধ্যে AlCl4- দিলাম। দেওয়ার পরে এবার ঠিক সেম ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মতো কি হবে জানো? আচ্ছা, এখানে তো এটা কি এইটা হবে। দেখো এগুলো জিনিসগুলো একটু মনে রাখতে হবে, আমার নিজেরই ভুল হয়ে যাচ্ছে, আমি ভিডিও করছি তোমাদেরকে শেখাচ্ছি, সেখানের মধ্যে ভুল হয়ে যাচ্ছে। এখান থেকে কি হবে বলো তো, এই H এখান থেকে একটা Cl নিয়ে HCl হিসেবে বেরিয়ে চলে যাবে, HCl চলে যাবে, তারপর বাকিটা AlCl3 ওইটাও চলে যাবে, AlCl3 ওইটাও চলে যাবে। দেন আর বাকি থাকবে কি বলতো, এখানে এই বেনজিন বলাটার উপরে শুধু COCH3টা পড়ে থাকবে, আর ভিতরে কাঠামোটা আবার ফেরত আসবে। তাহলে জিনিসটা হবে কি বলতো, আমি একটু যদি এখানে কালো মার্কার দিয়ে আঁকি, যাই তো এটা লাল, তাহলে কালোটা দিয়ে আঁকলে তোমাদের কাছে একটু বোধগম্য হতে পারে, যদিও একটু ছোট হচ্ছে। তাহলে এটা হচ্ছে COCH3, এই হয়ে গেল এসিটোফেনন। এইটা আর কি, এটা বেগ চলে আসছে, এটা এই কয়টা উৎপাদ? 3টে উৎপাদ, কিন্তু আমাদের মেইন উৎপাদ কোনটা? এই যে এসিটোফেনন, যেটা এটাকে বলবো আমরা কি অ্যাসাইল বেনজিন। কি বলবো? অ্যাসাইল বেনজিন। কেন? ওই যে অ্যাসাইল মূলক COCH3, এটা হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন, এই অ্যাসাইলিয়াম আয়নের কারণে হচ্ছিল এটা অ্যাসাইল বেনজিন হবে, আর এর মানের উপর ডিপেন্ড করে নামগুলো হবে আর কি।
তাহলে এটাই ছিল ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। প্রথমটা আমরা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন শিখলাম, তারপর অ্যাসাইলেশন। এর আগে শিখলাম কি বলতো, এর আগে শিখলাম আমরা নাইট্রেশন। এখন আমাদের বাকি আছে হ্যালোজিনেশন, আর হলো কি আমাদের যে আরেকটা কি আছে, সালফোনেশন। তো হ্যালোজিনেশনটা আমরা কি করব আগে শিখে ফেলি, তারপরে কেন হ্যালোজিনেশন বিক্রিয়াগুলোতে অনাদ্র LCl3 বা FeCl3 ব্যবহার করা হয় সেটা শিখবো। ঠিক আছে, আচ্ছা এবার চলে এসো কি বললাম যে ফিডেলক্রাফট হ্যালোজিনেশন বা হ্যালোসিনেশন না আবার, ঠিক আছে। হ্যালোজিনেশন কি, ধরো বেনজিন, আমার বেনজিনগুলো মনে হয় বিশ্রী না, বেনজিনের মধ্যে বেনজিনের মধ্যে তুমি যে কোনো হ্যালোজেন দিলা, ঠিক আছে, সেটা ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ক্লোরিন হতে পারে। তো আমরা ক্লোরিন দিয়ে করি, হ্যাঁ, ক্লোরিনেশন। এটা যখন এটার নাম ক্লোরিন দিব তখন ক্লোরিনেশন, যখন ব্রোমিন দিব তখন ব্রোমিনেশন, যখন আয়োডিন দিব তখন আয়োডিনেশন, ঠিক আছে, ওইভাবেই নামকরণ হবে। তো আমরা ক্লোরিন দিয়ে কাজ করছি, এখানে ধরো হলো অনাদ্র কি FeCl3 এটি দিই, ঠিক আছে। হ্যালোজিনেশনের ক্ষেত্রে মোটামুটি এফির যেই ধরো যদি ব্রোমিনেশন করো তাহলে FeBr3, যদি আয়োডিনেশন করে FeIO3 আর এটা যদি কি করো ক্লোরিনেশন করো তাহলে FeCl3, মানে যেটা ইউজ করবো ওইটা লুইস অ্যাসিড ইউজ করা বেটার। আর আরেকটা ব্যাপার হলো কি FeCl3 জায়গায় কি হতে পারে, AlCl3ও হতে পারে, যদিও AlCl3টা ফিডেলক্রাফট বিক্রিয়ার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এবার আসো এখান থেকে কি উৎপন্ন হয় তোমরা তো জানো, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। কি ক্লোরোবেনজিন, এই যে ক্লোরোবেনজিন, যেটা ব্রোমোবেনজিন, দেখো ব্রোমিনেশন করলে ব্রোমোবেনজিন, আয়োডিনেশন করলে আয়োডোবেনজিন, অর্থাৎ যেইটা করবা হ্যালোবেনজিন টোটাল উৎপন্ন হবে আর কি, যেই হ্যালোজিনেশন করবা সেটাই হলো কি সেটা অনুসারে নামকরণ হবে। আর এখান থেকে দেখো একটা ক্লোরিন গিয়ে এই হাইড্রোজেনকে সরাই দিয়ে বসছে, এই হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে কি এসিড হিসেবে বের হয়ে চলে যাবে। এবার এই বিক্রিয়াটা ঘটে কোন কৌশল অবলম্বন করে, এখন তোমার পরীক্ষা ওই কৌশলটা লিখতে হবে। ধরো সেটা হচ্ছে প্রথম ধাপ কি কৌশল, প্রথম ধাপে তোমার কি ওই সেম ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, ইলেকট্রোফাইল সৃষ্টি, এভাবে লিখতে পারো ধাপের নাম। তো ইলেকট্রোফাইল কিভাবে উৎপন্ন হবে, এটা আর এটা বিক্রিয়া করে, তাহলে কি Cl2 দেখো FeCl3, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এটা বইগুলো তো বহুমুখী চিহ্ন দিতে পারো, তাহলে এটা Cl+, ঠিক আছে, ক্লোরোনিয়াম আয়ন, এটার নাম কি ক্লোরোনিয়াম আয়ন, ঠিক আছে। অনেকে মনে করে ক্লোরিন কি প্লাস হয় ক্লোরোনিয়াম আয়ন হয়, আর এটা হবে কি FeCl4-, এই তো। তো এটা এসে এবার বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে, তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে কি বলতো সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে আমি আর এটা নাম না লিখলাম, সবগুলোর ক্ষেত্রে সেম, তাহলে এটা ডিরেক্ট কি লিখবো বেনজিন। দেখো এখানে যদি বেনজিন লিখো, এটা বেনজিন, একটু কি বোঝা যাচ্ছে আমার এই জায়গায় হাইড্রোজেনটা যে লিখলাম, হাইড্রোজেনটা কি, আচ্ছা এই জায়গায় তুমি এদিকে হাইড্রোজেন আর এখানে Cl2 টাইপ দিলাম। তো আমার জায়গাটা ছোট, তো এই জন্য আমি তৃতীয় ধাপটা লেখার জন্য এখানে একটু জায়গা রেখেছি। দেখো এখানে এসে Cl, এই যে ক্লোরোনিয়াম আয়ন, এসে কি করবে এভাবে যুক্ত হবে, কিরকম বলতো আমার সিগমা কমপ্লেক্স, তো তাহলে ভিতরে এরকম হবে। এই যে দেখো এদিকে হবে কি ক্লোরিন আর এদিকে হাইড্রোজেন, এই তো হয়ে গেল সিগমা কমপ্লেক্স গঠন। নিচে অবশ্যই নাম লিখবা। দেন হচ্ছে তৃতীয় ধাপের নাম কি মনে আছে, যেহেতু এই প্রোটন অপসারণ, তাহলে প্রোটন অপসারণ কি করবো আমরা বলতো, এই সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারণ করবো, সিগমা কমপ্লেক্স, তারপর এখানে ক্লোরিন, এখানে হলো কি হাইড্রোজেন। এটা কিভাবে অপসারণ করবো, এর সাথে এই ঋণাত্মকটাকে নিয়ে করাতে হবে, তাহলে FeCl4-। দেখো এখানে আমাদের কি হবে বলতো, এই হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন নিয়ে HCl হিসেবে চলে যাবে, দেন আর FeCl3 ওইটা অটোমেটিক বের হয়ে যাবে। তারপর হলো কি এই যে এটার উপর শুধু ক্লোরিনটা পড়ে থাকবে, তাহলে এটা হয়ে যাবে লিটারেলি ক্লোরোবেনজিন। কি হয়ে যাবে বলতো, এই যে ক্লোরোবেনজিন। বেনজিনটা বেশি বিশ্রীছে না, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি তোমরা সুন্দর করে একবার এটা নাম হয়ে গেল কি ক্লোরোবেনজিন। ঠিক যে কোনো হ্যালোজিনেশন করতে গেলেই তুমি সেম প্রসিডিউর মেনটেন করতে পারবা। এবার আসো লাস্ট একদম আমাদের যেটা আজকের আলোচনা বিষয় বা বিক্রিয়ার কৌশল যেটা বর্ণনা করা বাকি, সেটা হলো কি সালফোনেশন। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, কেন আমরা এখানে অনাদ্র LCl3 ইউজ করি, কেন অনাদ্র FeCl3 ব্যবহার করি। এখানে যে ব্যাপারটা সেটা হলো অনাদ্র LCl3 বা FeCl3 লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, অর্থাৎ এদের ইলেকট্রন ঘাটতি থাকে,
তো আমরা জানি FeCl3 বা AlCl3 উভয়ই কিন্তু কি লুইস অ্যাসিড হতে পারে, কিন্তু কথা হচ্ছে না, এখানে কাহিনী আছে। যখন তুমি কি আর্দ্র ইউজ করবা তখন দেখো আর্দ্র মানে কি, FeCl3 ধরো বা হচ্ছে AlCl3 ধরো, সাপোজ AlCl3 এর কিন্তু ইলেকট্রন ঘাটতি আছে, ওর সাথে যদি ধরো পানি থাকে তাহলে পানির কাছে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে ও অলরেডি গ্রহণ করে ফেলবে, ফলে এর আর কি ইলেকট্রন ঘাটতি থাকবে না। তো এর ইলেকট্রন ঘাটতি না থাকলে এ কি করতে পারবে না, এ ইলেকট্রোফাইল সৃষ্টি করতে পারে না, যার কারণে হচ্ছে আসলে কি এক্ষেত্রে কি হয় না বলতো, এই কথাগুলোই একদম সলিড কথা, কিন্তু মানে ওর কাছে যদি কি ও পানি থাকে, পানি থেকে সে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল গ্রহণ করার ফলে বন্ড তৈরি করে ফেলে, ফলে এর কাছে আর ইলেকট্রনের ঘাটতি থাকে না। ইলেকট্রনের ঘাটতি না থাকলে ও এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু কি এই ইলেকট্রোফাইলটা সৃষ্টি করতে পারবে না, আর ইলেকট্রোফাইল সৃষ্টি না হলে তো আমার বিক্রিয়া ঘটবে না। কথা কি বুঝতে পারছো? তো এই জন্য অনাদ্র মানে হচ্ছে শুষ্কটা ব্যবহার করা হয়। শুষ্ক ব্যবহার করলে ওর কিন্তু ইলেকট্রনের ঘাটতি থাকে, ফলে ইলেকট্রন ঘাটতির কারণে সে কি করতে পারে, ইলেকট্রোফাইল সৃষ্টি করতে পারে। ঠিক সেম কথাটা কার জন্য বলো তো, FeCl3 এটার জন্য, মানে এই যে এটার জন্য। FeCl3 বলো, AlCl3 এর ক্ষেত্রে ফিডেলক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এবং হচ্ছে হ্যালোজিনেশন, এই তিনটা বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষা তোমার কোশ্চেন আসতে পারে যে কেন অনাদ্র AlCl3, কেন অনাদ্র FeCl3 ব্যবহার করা হয়। এই জন্য যে অনাদ্রগুলা কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, আর লুইস অ্যাসিড হিসেবে কাজ করলে সে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের ঘাটতি থাকে, ও কি করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রোফাইল সৃষ্টি করতে পারে। যদি তুমি এই বিক্রিয়াটার মধ্যেই তুমি এটা অনাদ্রর জায়গায় জাস্ট এটা বলো যে এটা আদ্র মানে পানিযুক্ত FeCl3 দাও, এই বিক্রিয়া আর ঘটবে না, ঠিক ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে বা অ্যাসাইলেশনের ক্ষেত্রে যদি অনাদ্রর জায়গায় আদ্র AlCl3 দিয়ে দাও, ওই বিক্রিয়া আর ঘটবে না। কেন? সেক্ষেত্রে ইলেকট্রোফাইল সৃষ্টি হয় না বলে কি, বা বিক্রিয়ার বাকি অংশটুকু সম্পন্ন হয় না। কথা ক্লিয়ার? এই কথাগুলো তোমরা কি সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে, এটা এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। তো কোশ্চেন এখনই এটা নোট করে নিচে লিখে রাখো আমি যে কথাগুলো বললাম। হ্যাঁ, তো এবার এটা এভাবে দেখাইও দিতে পারো যে কি তুমি যদি এখানে কি এভাবে দিয়ে বিক্রিয়াটা প্রথমে ফিডেলক্রাফট এই যে অনাদ্র FeCl3 বা AlCl3 দিয়ে দেখাবা, তারপর এভাবে FeCl3 × 6H2 এটা দিয়েও দেখাতে পারো যে এই জায়গায় লিখে দিবা কোনো বিক্রিয়া ঘটে না। তো এইভাবে দেখালে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু নোট করে রাখবা, অবশ্যই নোট করে রাখবা তোমরা। দেন আসো এবার আসলে লাস্টেরটা সালফোনেশন, বেনজিন বলে যেটা আছে সেটা হচ্ছে কি লাস্ট সালফোনেশন। ধরো বেনজিন, এই জায়গায় লিখি সালফোনেশন। এখানে তুমি H2SO4 দেখো, H2SO4 সালফোনেশন বিকারক আবার প্রভাবক হিসেবেও কাজ করে, H2SO4 দুইটা। তো এখান থেকে যেটা উৎপন্ন হবে আমাদের সেটা হচ্ছে হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। কি বলতো, বেনজিন সালফোনিক অ্যাসিড। আর বাকিটুকু কি এখান থেকে বিভিন্ন হিসেবে বের হয়ে চলে যাবে, যেমন H2 তুমি দিয়ে দিতে পারো, এটা শেষ। তো আমাদের এই জিনিসটাকে এখন এই বিক্রিয়াটার কৌশলটাকে দেখাতে হবে। সবার আগে প্রথম ধাপ অবশ্যই তোমরা যেটা জানো যে প্রথম ধাপ মানে হচ্ছে আমাদের কি বলতো ইলেকট্রোফাইল সৃষ্টি। তো ইলেকট্রোফাইল সৃষ্টির ক্ষেত্রে কি হবে, ধাপের নাম তোমরা অবশ্যই এই জায়গায় লিখবে, ইলেকট্রোফাইল সৃষ্টি। হ্যাঁ, এতটুকু। দেন এখানে হচ্ছে H2SO4 এই সাথে এই প্রভাবক H2SO4। অনেকে বলবে এটা কি ঘটে, কখনো বিক্রিয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। এখানে এই মিথস্ক্রিয়ায় এখানে এদের মধ্যে কি ঘটবে জানো, এখানে SO3 উৎপন্ন হবে, তারপর হচ্ছে হলো হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, তারপর HSO4 মাইনাস উৎপন্ন হবে। এই আয়নগুলো সব উৎপন্ন হবে দেখো এখান থেকে তোমরা, ঠিক আছে। 4টা হাইড্রোজেন, এখানে আমি হাইড্রোজেন দেখতে পাচ্ছি 4টা, সালফার 2টা দেখতে পাচ্ছি, সালফার 2টা, অক্সিজেন দেখতেছি 8টা, 3টা, 4টা, 8টা, ঠিক আছে সবই একদম। এটা প্রথম ধাপ, এটা হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি। এবার দ্বিতীয় ধাপটা হচ্ছে হলো কি সিগমা কমপ্লেক্স গঠন। এখানে এই দুইটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা একটা, এটা প্রশম ইলেকট্রোফাইল। তুমি বলে এটার উপর ক্যাটায়নের চার্জ কই, এটা প্রশম ইলেকট্রোফাইল বলা হয়, আর এটা হচ্ছে হলো কি ক্যাটায়নিক ইলেকট্রোফাইল। তো এটা হচ্ছে এটা অধিক শক্তিশালী, তো এটা কাজ করবে মূল যে কি ইলেকট্রোফাইল হিসেবে। তোমরা বুঝতে পারতেছো? তাহলে বেনজিনটাকে নিব আমরা এখান থেকে, বেনজিনটাকে নিয়ে নিব। নেওয়ার পর কি করবো বলো তো, এই যে SO3 দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে সিগমা কমপ্লেক্স গঠন হবে। অবশ্যই তোমরা ধাপের নাম লিখবা, এখানে দ্বিতীয় ধাপের নাম লিখবা সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে এখানে দেখো আমি একটু চোর টাইপের মানুষ, তো ওই জন্য চুরি করে এখানে লিখি নাই, শর্টকাট মারতেছি তোমাদের জন্য। দেখো এই যে সিগমা কমপ্লেক্স গঠন, এর নিচে নাম লিখবা সিগমা কমপ্লেক্স।
এবার আসলে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ তোমার কাছে কি মনে হয় না? তৃতীয় ধাপে দুইটা বিক্রিয়া এই যৌগটার জন্য। আমি আবার বলি চারটা ধাপও লিখতে পারো তোমরা, বাট 3 ধাপে যদি শেষ করতে চাও তাহলে কিছু কথা সুন্দর করে লিখতে হবে। প্রথমেই বলবা, এখানে লিখবা প্রথমেই সিগমা কমপ্লেক্স হতে হাইড্রোজেন অপসারণ, সিগমা কমপ্লেক্স হতে বা সিগমা কমপ্লেক্সের সাথে, এবার সুন্দর করে আমি নোট করে দেব। প্রথমে সিগমা কমপ্লেক্স, এটা সিগমা কিন্তু অনেকে আমার সিগমা 6 এর মতো হয়ে গেছে, তোমরা সুন্দর করে সিগমা আঁকতে পারো। সিগমা কমপ্লেক্সের সাথে HSO4- যোগ করলে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে, কথা সুন্দর দেখো, অপসারণের মাধ্যমে বেনজিন বলয়ের ঘনত্ব ফেরত আসে। বেনজিন বলয়ের ঘনত্ব ফেরত আসে। পরবর্তীতে কি H3O যুক্ত করলে চূড়ান্ত উৎপাদ কি, এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। আমার লেখাগুলো না বুঝলে কমেন্টে জানাবা যে আপনার লেখা তো চাইনিজ, এত বিশ্রী লেখা আমরা বুঝতেছি না। ঠিক আছে, দেখো এই জায়গায় আমি এবার তাহলে এই বিক্রিয়াটা, দুটা বিক্রিয়া দেখাই। প্রথমে দেখো, তুমি বলবো সব মুছে ফেলেন আপনি কোত্থেকে, তো তোমরা একটু তো আগেরগুলো লিখে ফেলছো, সেখান থেকে তোমাদের খাতা থেকে দেখবা। তাহলে কি হবে, প্রথমে হচ্ছে হলো কি আমাদের যে সিগমা কমপ্লেক্স আছে সেটা হচ্ছে হলো কি SO3, আর এখানে কি, সরি এখানে না, এই জায়গায় হাইড্রোজেন, এখানে যাবে কি HSO4, এই মাইনাস দেওয়ার পর এখান থেকে দেখো এই হাইড্রোজেন এটার সাথে মিলিত হয়ে চলে যাবে, আর এই যে আমাদের এই যৌগটা উৎপন্ন SO3, এই যৌগটা উৎপন্ন হবে। তাহলে H2SO4 চলে গেছে, তাহলে বেনজিন বলয়ের ঘনত্ব ফেরত আসছে। ঠিক আছে, ঘনত্ব ফেরত আসার পর সাথে সাথে এই বেনজিন বলয়ের ঘনত্ব ফেরত আসলো। এরপর এটার সাথে এই SO3 এর সাথে আমরা আবার কাকে যোগ করব, হাইড্রোনিয়াম আয়নটাকে যোগ করব। তাহলে দেখো এই SO3 দিলাম এবং এটার সাথে হাইড্রোনিয়াম আয়ন যেটা আছে সেটা যোগ করে দিলাম। তাহলে এটা যোগ করলে কি হবে তুমি বলো তো? এটা যোগ করলে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে। এই যে হাইড্রোজেন যুক্ত হলে আমাদের এই যে SO3H, এইটাই হচ্ছিল বেনজিন সালফোনিক অ্যাসিড, আর এটা হাইড্রোজেন চলে যাওয়ার পর এটা পানি হয়ে গেছে H2SO4, সরি H2O, পানি তো H2O। কি মূর্খ আমি না, যে কি H2O কে পানিকে H2SO4 লিখে ফেলতেছি। যাই হোক, আমরা এখানে চেষ্টা করলাম আমি সবগুলা কি ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে বেনজিন বলে সেগুলো কিভাবে ঘটে। এবার তুমি বেনজিন বলে মানে হচ্ছে ধরো টলুইনের মধ্যেও যদি নাইট্রেশন ঘটে, একই প্রসিডিউর মেনটেন করে, যেই পজিশনে ঘটে ওই পজিশনে এই মেকানিজম গুলা ঘটে আর কি। ধরো কোথাও বেনজিন বলের মধ্যে কি তুমি বেনজিনের সরাসরি না ঘটে ধরো নাইট্রোবেনজিনের মধ্যে কি সালফোনেশন ঘটাচ্ছ, তাহলে বেনজিনের যেই পজিশনে গিয়ে কি সালফোনিক অ্যাসিড মূলকটা যুক্ত হবে ওই পজিশনে সেম অবস্থাগুলো সৃষ্টি হবে, অর্থাৎ প্রথমে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, দেন হচ্ছিল কি সিগমা কমপ্লেক্স গঠিত হবে, তারপর সেখান থেকে কি লাস্টে এই প্রসিডিউরের মাধ্যমে ফাইনাল কি মূলকটা বসবে আর কি। ওই যেই পজিশনে বসবে ওই পজিশনে একই মেকানিজম মেনটেন হয়। তো চেষ্টা করলাম সবগুলা সহজভাবে তোমাদের কাছে কি আলোচনা করা। তোমরা হয়তো অন্য স্যারেরগুলো আরো সহজভাবে বুঝতে পারো, যারা আমার চ্যানেল ফলো করছো তারা আমারটা ফলো করতে পারো। আর এই কথাগুলো দেখবা যে হাজারি স্যারের বইয়ের সাথে একটু সামান্য এদিক ওদিক হয়েছে, বা হচ্ছে অন্য স্যারের বই থেকে। তো আমি হচ্ছে ওভারঅল সব জায়গা থেকে কি, যেহেতু আমি বইগুলা প্রত্যেক বছর বই পাবলিশ হলে সবগুলো মোটামুটি দেখি, তো আমার কথাগুলো অবশ্যই বই থেকে, বইয়ের বাইরে কিছুই বলিনি, বই থেকেই বলেছি। যদিও স্লিপ অফ টাঙের কারণে কখনো কখনো দু একটা বাক্য এদিক ওদিক হয়ে যায়, ভুল হয়ে যায়, বা একটা তাপমাত্রা কনসেপ্ট এগুলো এদিক ওদিক হয়ে যেতে পারে, বাট সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু এমনিতে তথ্যগত কোনো আশা করি ভুল নাই বা প্রসিডিওরগত। আর এখানে অনেকগুলোতে হচ্ছে আমি কি টেম্পারেচার দেইনি, টেম্পারেচারের ব্যাপারগুলো ইউজ করিনি, শুধুমাত্র প্রভাবক ইউজ করেই মেকানিজম দেখিয়েছি। তো টেম্পারেচারগুলো যদি তোমরা ইউজ করতে চাও তাহলে করতে পারো, সেক্ষেত্রে কি বইতে আছে তোমাদের টেম্পারেচারগুলো, বা আমি আমার মনে হয় আগের ভিডিওতেও টেম্পারেচারগুলো কি আলোচনা করেছিলাম। বাট এটা থেকে টেম্পারেচার যেহেতু আমি আলোচনা করি, টেম্পারেচারগুলো তোমরা বসিয়ে নিতে পারো। আমি আজকে এই মানে ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করেছি হলো তোমাদেরকে কিভাবে তোমরা কি কৌশলগুলো আলোচনা করতে পারো, বা পরীক্ষায় সহজে লিখতে পারো, বা হচ্ছে তোমাদেরকে কৌশলগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া। যাই হোক, ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা, চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব করবাই, আর আমার জন্য দোয়া করতে হবে বেশি বেশি, আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য।
ঠিক আছে, যাতে তুমি যদি এই ভিডিও থেকে উপকৃত হও। আর যদি অবশ্যই এই ভিডিও দেখে তোমার মেগাবাইট নষ্ট হয় বা পরিশ্রম হয় বা তুমি অখুশি হয়ে থাকো, কিছু শিখতে না পারো, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবা। কারণ হচ্ছে তোমাকে আমি কিছু শেখাতে পারিনি। ইউটিউব ইজ এ লার্জ প্ল্যাটফর্ম, এখানে তোমার অনেক ভিডিও আছে একই টপিকের উপর। মানে আমাদের চ্যানেলগুলোর জন্য আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি যেসব ভিডিও বানাই, এগুলা কোনো ইউনিক কন্টেন্ট নয়। ইউনিক কন্টেন্ট আমি বলি না, কারণ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির হাজার হাজার ভিডিও আছে, একই টপিকের মনে হয় কয়েকশো ভিডিও আছে। তুমি যার থেকে ইচ্ছা শিখে নাও, যারটা ভালো লাগে সেটাই শিখে নাও। সো আমরা আসলে এটাই করে, এক একজন টিচারের স্টাইল এক এক রকম, যার কারণে হচ্ছে তুমি আমার পড়া বুঝতেছো, অন্য কেউ আরেকজনের পড়া বুঝবে। তো যার পড়াটা যে ধরতে পারে, যার সাথে যার স্টাইল যায়, এই জন্য আসলে ভিডিও করা। এই জন্য তোমাদের অনেকে নিয়মিত ভিডিও ফলো করো বা হচ্ছে দেখো, বা হচ্ছে মেসেজ দিয়ে জানাও এই টপিকের একটা ভিডিও চাও, বা হচ্ছে আমার থেকে শিখতে পারছো। এই যে তোমাদের 2, 4, 5 জন, 10 জন, 15 জন, 20 জন বা 50 জন এই শিখতে পারছো, এই শেখাটার জন্যই আসলে কি আমরা নতুন করে ভিডিও বানানোর যেই কি বলবো ইন্সপিরেশন সেটা পাই আর কি। তো আর স্টুডেন্টদেরকে শেখাতে সবসময় ভালো লাগে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।